আসসালামু আলাইকুম। আমি সুলতান আহমেদ সোনা বিকিটিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান প্রজন্ম বই থেকে বহুদূরে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে আমরা আমাদের সময় বই নির্ভর ছিলাম। আমাদের বিনোদন বলতে দেশজ কিছু খেলাধুলার বাইরে বই ছিল অতি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি এ প্রজন্মের সন্তানরা তারা বই থেকে বহু দূরে অবস্থান করছে। ফলে আমরা মনে করছি যে এতে আমাদের যে সমাজের বিকাশ, প্রজন্মের যে চিন্তার ক্ষেত্র সেটি বিকশিত হচ্ছে না, সম্প্রসারিত হচ্ছে না। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকিটিভির ব্যানারে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রজন্ম বই থেকে বহুদূরে। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অতিথি হিসাবে আমাদের ডান দিক থেকে আছেন পীরগঞ্জের সিনিয়র সাংবাদিক সরওয়ার জাহান মন্ডল। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমাদের সুশীল সমাজের প্রতিনিধি AJM সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, DSC বিজনেস কোঅপারেটিভ পীরগঞ্জ। এখানে উপস্থিত আছেন কবি লুৎফর রহমান সাজু, তিনি বজ্রকথা সংবাদপত্রের উপসম্পাদক এবং প্রভাষক, বাংলা বিভাগ, মণিকৃষ্ণ সেন কলেজ, পীরগঞ্জ, রংপুর। আজকে আলোচনার সূচনা করবেন আমাদের কবি লুৎফর রহমান সাজু। তার কাছে আমি জানতে চাইব যে এই যে বই আমরা দীর্ঘদিন পাঠ করেছি, আমাদের বাবা, চাচা বা আমাদের পূর্বসূরি তারা যে বই নির্ভর ছিলেন, কেন বই আসলেই কি পড়ার দরকার আছে, বা তারা কি দরকার, বা কোন জায়গাটা থেকে তারা বইকে বেশি প্রাধান্য দিয়েছেন, আপনি যদি সূচনা করেন। ধন্যবাদ আপনাকে এবং বিকেটিভি কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর আলোচনা আয়োজন করার জন্য। আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন এর একটি বিরাট মাহাত্ম্য রয়েছে। বিরাট যে মাহাত্ম্যটা ছোট্ট পরিসরে আলোচনায় হয়তো শেষ করা যাবে না, তবে এটি শুরু করা গেল না। প্রসঙ্গটি যে বই থেকে প্রজন্ম দূরে চলে গেছে। এখন আমরা যদি আত্মসমালোচনা করি যে আমরা বন কেটে, পাহাড় কেটে নগরায়ন করেছি, এখন আবার এর মধ্যে অনেকে আমরা বলছি যে ফিরিয়ে দেওয়া অরণ্য। অর্থ হচ্ছে যে নগরায়নটা আমাদের পর্যাপ্ত পরিতৃপ্তি দিতে পারছে না, কোথাও না কোথাও একটা শূন্যতা, একটা হাহাকার কিন্তু রয়ে গেছে। যেখানে আপনি যদি ঢাকা শহরে যান, বড় বড় বিল্ডিং এ যেখানে যাবেন সেখানে দাঁড়ায় একটু ছায়া পাবেন এমন জায়গা কিন্তু নেই। এবং অনেক আধুনিক শহরে কিন্তু তাই হয়ে গেছে। কিন্তু গ্রামে যখন আপনি হাঁটবেন, মেঠো পথে হাঁটবেন, ধুলায় হাঁটবেন, আপনার কিন্তু একটা আত্মার স্পর্শ সেখানে চলে আসবে নিশ্চয়, যে কি দারুণ। কিন্তু ইট পাথরের এই নগরায়নে কিন্তু এই কথাটি প্রযোজ্য হয় না। দারুণ এই কথাটি কিন্তু সাধারণভাবে বলা যায় না। কেন যায় না? সেখানে চাকচিক্য, রং রুচিটার পরিমাণটা বেশি, আত্মিক সম্পর্ক সেখানে কমে গেছে। ঠিক বইয়ের ক্ষেত্রে কিন্তু তাই ঘটে গেছে। সেটি হচ্ছে প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে আমরা বইকে দূরে ঠেলে দিয়েছি, যেটি আমাদের জন্য, এটি আমার ব্যক্তিগত মত, যে সেটি হলো এটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। কেননা আমার হাতের কাছে বইটি ছিল, সেটি শুধুই উপকার,
এখানে অপকারী শব্দটা খুবই নগণ্য, কম শব্দ এখানে ব্যবহার করা যায়। কিন্তু আমরা যে প্রযুক্তির যে ছোঁয়াটা পেয়েছি, এখানে আপনার বই থেকে যখন দূরে চলে যে প্রযুক্তি নির্ভরতা এসে গেছে, এখানে আমার যে কোনো মুহূর্তে আমার মূল্যবোধ থেকে শুরু করে, মানবিকতা থেকে শুরু করে, আমার নৈতিক বোধ এবং সামাজিক নৈতিক স্কুলটা আমার যে কোনো মুহূর্তে বিরাট প্রকট আকার ধারণ করতে পারে এবং ধ্বংস হতে পারে। এর একটা আমরা কিন্তু সেই লাইনেই গেছি। হ্যাঁ, আমি হ্যাঁ, তো লোক চালাতে পারি। জি, 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 ঠিক আছে। হ্যাঁ, একটা বিষয় দেখেন, হ্যাঁ, এখনকার প্রজন্ম যারা তারা বই থেকে সরে যাওয়ার কারণে, মানে সরে আসার কারণে, দূরে থাকার কারণে আমার মনে হয় মার্কিনের ব্যক্তিগত লাইব্রেরির ইতিহাসটা জানে না, নিঃসন্দেহে মার্কিনের ইতিহাসটা জানে না। আর আমার একটা জিনিস মনে হয় এখানে যে আমরা একটা গল্প করছিলাম, ডক্টর মোহাম্মদ শহীদ, জি, ভবিষ্যতের মানুষ। জি, 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 সেইখানে কিন্তু একটা কথা বলা আছে যে প্রযুক্তি অর্থাৎ বিজ্ঞানের একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে জি। তখন মানুষ এক জায়গায় বসে সুইচ টিপে সব কাজ করবে, একটা ট্যাবলেট খেয়ে 7 দিন 1 মাস থাকবে। না, শুরু হয়ে গেছে সেটা। আমরা সেই তখন মানুষের হাত পা গুলো হবে চিকন, মাথাটা হবে মোটা, জি, 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 জি। কিংবা কিংবা তার একটা আকৃতি হবে। আপনি লক্ষ্য করে দেখেন আমাদের বাপ দাদারা কেমন ছিল, চাচারা কেমন ছিল, আমরা কেমন হয়েছি, এবং আমাদের ছেলে মেয়ে যারা আসছে, আমাদের যে প্রজন্ম যারা আসছে, তারা কেমন হচ্ছে? তাদের বডি ফিটনেসটা দেখেন আর আমাদের বডি ফিটনেস, নিঃসন্দেহে। এটা কেন? তো আপনি যে যেখানে যে কথাটি জি। বলছিলাম, যে যে জায়গাটাতে আমাদের দাঁড়িয়ে থাকার কথা, স্থান করার কথা ছিল, আপনি সরল ভাই হয়তো মনে করবেন, সোনা ভাই মনে করবেন যে আমার ব্যক্তিগত অনুভূতি এরকম যে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন শরৎচন্দ্রের দেবদাস আমি একাধিকবার পড়েছি, জি। একাধিকবার কেঁদেছি। পার্বতীর দুঃখ, দেবদাসের দুঃখ দেখে আমি যে কান্না কেঁদেছি, আমি শুয়ে শুয়ে পড়েছি, আর চোখের জল আমার গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। কারণ এমন বেদনাদায়ক, বেদনাবিধুর ওই বয়সে আমাকে সেটা আকৃষ্ট করেছে। এটা কিন্তু বই। কিন্তু এখন যেটি হয়েছে, আমার প্রজন্ম কিন্তু শরৎচন্দ্রকেও চেনে না, রবীন্দ্রনাথকেও চেনে না, এবং আমি কিন্তু বাংলা পড়াই কলেজে। হ্যাঁ, আমি একদিন ছেলেমেয়েদের প্রথম ক্লাসে, উদ্বোধনী ক্লাসে সাধারণত ক্লাস হয় না, কিন্তু একটু আলোচনা হয়, মানে বিভিন্ন কে পরিস্থিতি থেকে পরিস্থিতি পর্ব হয়। আমি বললাম যে তোমরা কি পল্লী কবিকে চেনো? তারা বলছে লালন ফকির। আচ্ছা, হ্যাঁ, দুঃখজনক। এই যে কথাটি বললো, জি। তা আমরা কিন্তু বলতে গেলে ছোটবেলা থেকেই পল্লী কবি জসীমকে কথাটি আমরা শুনে এসছি, জেনে আসছি, কিন্তু আবার আমি জিজ্ঞেস করলাম তুমি কোন স্কুল থেকে এসছো, তারা বললো। আমি আর ওদিকে আগালাম না, তারা একটু আত্মসম্মান লাগবে বলে আগালাম না। আমি মনে মনে ধারণা করলাম যে তাহলে আমরা আসলে পল্লী কবি, বিদ্রোহী কবি, বিশ্বকবি এই সমস্ত উপমা থেকে তাদেরকে সম্মানসূচক যেভাবে সম্বোধন সুযোগ করা হয়েছিল, সেখান থেকে আমরা বোধহয় হারিয়ে গেছি, মানে দূরে চলে গেছি। তা আজকের যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছেন যে বই থেকে দূরে, এবং ওটি কিন্তু হওয়ার কারণটাই হচ্ছে বই থেকে দূরে যাওয়ার কারণ। জি, ধন্যবাদ। এখানে একটা জিনিস আমি যুক্ত করতে চাই, জি। আপনারা আছেন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা সময় বইয়ের প্রতি আসক্ত ছিলাম, অসাধারণ। এবং এটা কিন্তু নেশার নেশার মতো। মতো। তো আমরা বই পড়ায় আসক্ত ছিলাম, কিন্তু এখন প্রজন্ম কিন্তু আসক্ত হচ্ছে গাঁজায়, জি জি জি, বিড়িতে, মাদকে, জি। এবং বাবা ট্যাবলেট। জি, জি, জি। তো আমরা এই যে হয়তো এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না পারিবারিক ভাবে, আমি বলি যে সামাজিক ভাবে কিন্তু এই জিনিসগুলো ঠেকানোর কোনো উদ্যোগ নেই। না। পাঠাগারগুলো কিন্তু জি। আর কাজ করছে না, সব তালাবদ্ধ। সচললে আমাদের জি। পাবলিক লাইব্রেরি আছে, জি। নিঃসন্দেহে। পাবলিক লাইব্রেরি আমাদের যদি আজকে চালু থাকতো, নিঃসন্দেহে। তাহলে তো আমাদের চলতো, তাহলে কিছু ছেলে আমাদের ছেলে মেয়ে কিছু- না না, সেটা হোক। আমি সিরাজুল ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাবো, স্কুলগুলোতে কিন্তু পাঠাগার আছে, কলেজে পাঠাগার আছে, সরকার বই দিয়েছে। দিয়েছে 10 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে দেখেন আপনি যে আগে তো রেজিস্টার থাকতো, জি। সেই রেজিস্টারের মধ্যে বই বিলি একটা ঘটনা। আমরা নিচ্ছি। হ্যাঁ, তো এইটা কি খুঁজে পাওয়া যাবে? আপনি কি মনে করেন? খুঁজে পাওয়া যাবে না। হুম। ধন্যবাদ বিকেটিভি এন্টারটেইনমেন্টের মাননীয় চেয়ারম্যান আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ আমন্ত্রণ জানানোর জন্য। আমি সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক বিজনেস কোঅপারেটিভ। তো আমি যে বিষয়টা বললেন, বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে জানা যাচ্ছে। আমার প্রত্যেকটা হাই স্কুলে বা কলেজে লাইব্রেরিয়ান কিন্তু একটা পদ আছে। জি,
এটা কিন্তু আছেই সব সময় আমরা, কিন্তু এই পথটার কিন্তু কোনো ব্যবহার নেই। খুব সুন্দর। তার কাছে হ্যাঁ, তার কাছে মনে করেন যে লাইব্রেরি, তার মানে হলো যে বই থাকবে, সেখান থেকে ছাত্রছাত্রীরা কোনটা পড়লো, কয় তারিখে ফেরত দেবে, এটা কিন্তু আমরাও করছি, আমাদের সময়ও করছি। কিন্তু এখন তো ওটা তো মনে হচ্ছে যে ওই আপনার যে পথ, ওই পথটাই মনে হয় আর প্রয়োজন নেই, এরকম মনে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে প্রযুক্তি নির্ভর কিন্তু আমরা হবই, প্রযুক্তি কিন্তু আসবেই। মানে আমরা যখন প্রথম আমার দাদা তখনকার সময় হজ করছে মনে করেন যে 6 মাস, জি আর এখন আমরা হজ করতেছি 6 ঘন্টা। জি। ঢাকা থেকে সৌদি আরবে করতে 6 ঘন্টা, এটা কিন্তু প্রযুক্তির কারণেই কিন্তু, জি, প্রযুক্তির কারণেই কিন্তু হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই যে প্রযুক্তিটা যে আমরা ব্যবহার করতেছি, এখানে আমি যতটুকু মনে করি আর কি, কারণ আপনার সন্তান প্রযুক্তি ব্যবহার করবে এটা আপনি চান, কিন্তু এই প্রযুক্তি সম্পর্কে আপনাকেও কিন্তু জানতে হবে। কারণ আমরা কিন্তু প্রযুক্তি ব্যবহার করতেছি, আমার বই নাই। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সবচেয়ে প্রযুক্তি নির্ভরশীল যে কোভিড-19 কারণে, কারণ এটা কিন্তু অলরেডি কিন্তু সরকার মনে করেন যে এই প্রযুক্তি চালু করে গোটা বিষয়ে নিয়ে এটা হয়েছে। যাতে আমরা আলোচনা করতে পারি। এখন মনে করেন যে মিটিং হচ্ছে, আমরা মিটিং করতে, সেটাও কিন্তু প্রযুক্তির উপর নির্ভরশীল। মানে আমরা ঘরে বসে মিটিং করতেছি, কেউ কাউকে দেখতেছি না। এখন বিষয়টা হচ্ছে কিন্তু আপনার সন্তান প্রযুক্তির উপর নির্ভর হবে, কিন্তু এই বিষয়টা আপনাকে জানতে হবে। এখানে আপনার সঙ্গে একটু আমি যোগ করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রযুক্তির বিপক্ষে নই। এই যে আপনি বলেছেন যে কথাটা, আমরা প্রযুক্তিকে চাচ্ছি, কিন্তু এই প্রযুক্তির বিকাশ ঘটলে বই পড়া যাবে না, এই যে মানসিকতা, এটা তো পিতামাতারও এটাকে গুরুত্ব দিচ্ছে না, শিক্ষকরাও দিচ্ছে না। এটাকে আপনি কিভাবে নিচ্ছেন, সেই কারণটা কি? হ্যাঁ, সেটা কেন? হ্যাঁ, যে গুরুত্ব, মানে তারা গুরুত্ব দিচ্ছে না। এখন এই বিষয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মানে গত পরশুদিন আমি মনে করেন এক শিক্ষকের একটা লেকচার শুনলাম অনলাইনে। উনি এই কথাটা বললো যে বাংলাদেশে কিন্তু প্রতি বছরে 22 কোটি বেকার হচ্ছে। আর এখান থেকেই সরকার যে পদ সৃষ্টি হচ্ছে সেখানে খুব সামান্য, সরকারি আর বেসরকারি মিলিয়ে কিন্তু বেশি হবে না, সরকারি 3000-এর মতো বললো। তো উনি যে কথাটা বললো যে আপনি কি করবেন, আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এটা কিন্তু আপনি পড়া শেষ করে আপনি যদি পড়েন তাহলে আপনি সাকসেস হবেন। আপনাকে কি করতে হবে, আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠলেন, সেখান থেকে আপনাকে মানে প্ল্যান করতে হবে যে আমি এই কাজটা করব। এই কাজটা যখন আপনি করবেন তখন আপনাকে কি করতে হবে, আপনার কিন্তু মাস্টার হচ্ছে বই, মাস্টার হচ্ছে কিন্তু বই। যেমন আমি একটা প্রতিষ্ঠান চালাই, আমি কিন্তু আমার কিন্তু হেড অফিস না, আমি প্রধান, কিন্তু আমার মাস্টার কিন্তু একজন আছে, আমি এখানে লিখে নিয়ে এসেছি। আমার মাস্টার হচ্ছে মনে করেন যে শিব খেরার লিখিত ইউ ক্যান উইন, তুমিও জিতবে। আমি যখন ওটা চালাতে যাই, যখন পিছপা হয়ে যায়, তখন কিন্তু ওই বইটা আমি পড়ি। আর ওই বইটাতে কিন্তু বিভিন্ন মনীষীদের মানে জীবনী লেখা আছে। যেমন মনে করেন যে আপনার হলো এই যে বাল্ব আবিষ্কার করলো, উনি মনে করেন যে 1000 বার বাল্বটা কিন্তু ওনার কাছে কাটিয়ে দিয়েছে, 1000-এর পরে কিন্তু উনি সাকসেস। এবং ওনার জীবনটা যদি আমি পড়ি তাহলে আমি কিন্তু সাকসেস হতে পারবো। এটাতে কিন্তু প্রযুক্তির উপরে কিন্তু কোনোদিনও হবে না, কারণ প্রযুক্তিতে আপনি এইভাবে আসতে পারবেন না। এটা কিন্তু আপনার ধরুন যে প্রযুক্তির না, সঙ্গে উনি বাপটা আবিষ্কার করছে দেখি তো আজকে ব্যবহার জি হ্যাঁ প্রযুক্তি আবিষ্কার না করতে জানতে পারতাম না। না, পারতাম না। প্রযুক্তির দরকার থাকলে এই কথাটা বলতে পারেন যে প্রযুক্তির আমরা সৎ ব্যবহার করতেছি না, অসৎ ব্যবহার। হ্যাঁ হ্যাঁ কথাটা আপনি আসেন যে নব্য এটা এটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা বই থেকে দূরে, তাদেরকে বইয়ের কথা বলেন যে আমরা তখন ইন্টারনেটে সব পাই। হ্যাঁ হ্যাঁ আমরা বই নেবো কেন? না সরল ভাই, সব এখানে একটা কিন্তু বুঝতে পারি একটা জিনিস, বই কিন্তু শুধু মানে ওই আপনার পাস করার জন্যই নয়, বই একটি ভুবন, বই একটি পৃথিবী। আপনি আমার আপনার যে কোনো সময় আপনি ধরুন, আমার তো গুগলে সব দেয়। হ্যাঁ না গুগলে সব দিচ্ছে, আমি যেটা চাবো সেটা তো গুগলে দেয়। না, তাহলে আমি বইটাতে কেন দেবো? না ছেলে মেয়েরা, আপনি যে কথা বললেন অধ্যাপক স্যার, সেটা হচ্ছে আমার ছেলে মেয়েরা এই যে ফোনে গুগলে কি দেখে, এই যে সারাদিন এইটা করে, কথাটা বই জায়গায় বললাম। আপনি বললেন যে বই আমি গুগলে পাই, তারা কি বইয়ে আছে? আমি কিন্তু ওই প্রসঙ্গটা আমি কথাটা বলছিলাম যে আমরা সঠিক প্রযুক্তির সদ্ব্যবহারটা আমরা সঠিক সদ্ব্যবহার করছি না। আমি কিন্তু সারা রাত জেগে আমি কি করি এখানে?
জি জি আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাতিজা, আমার নাতিরা কি করলো, জি এই কথা আমরা আমি বুঝতে কিন্তু পারি আসলে- না। হ্যাঁ, আমি কিন্তু ওই বিষয়টাই বলতেছি। জি। সেটা হলো প্রযুক্তি যখন ব্যবহার করবেন তখন আপনার ছেলে মেয়ে কি করছে আপনার প্রযুক্তির সম্পর্কে জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে তারা কি করবে, এই প্রযুক্তির অপব্যবহার করবে। তারা বিভিন্ন জায়গায় ধরেন যে লগ ইন করবে খারাপ জায়গায়। আর আপনি যেটাই ব্যবহার করেন, আমি আমার সংস্কৃত বড় ভাই বললো যে গুগলে যাবেন, একটা বিষয় হচ্ছে গুগলে যখনই আমি যাব ওটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু অ্যাড চলে আসবে। নিঃসন্দেহে গুগল কিন্তু এমনিতে চলবে না, এটা কিন্তু অ্যাড আছে, অবশ্যই। কিন্তু অ্যাডটা কিন্তু ভালো না এবং আরেকটা- আকর্ষণীয় হ্যাঁ, আর একটা বিষয় আমি এখানে যুক্ত করি, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে গুগলের যে কথা বললেন বা ছেলেরা যে দৌড়াদৌড়ি করতেছে, হাত চালাচ্ছে, এটা কি রকম? আমাদের সময় কিন্তু আমরা দাওয়াতে অনুষ্ঠানে শরবত খেয়েছি, জি শরবত খেয়েছি না, জি, জি। দুধ চিনি জি, জি। দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে শরবত খাওয়া না, হয়েছে। বিয়ে বাড়িতে গেলে বর্ষাও গেলে পরে আগে জি, বৌদ্ধরা দিয়ে শরবতের ব্যাপার। আগে শরবতই দিত। কিন্তু এখন দোকানে দোকানে শরবত পাওয়া যায় বোতলে বোতলে, সেই জন্য কোনোটার নাম স্প্রিট, কোনোটার নাম ওই যে কমল পানীয় আর কি, কোনোটা কালো সাদা হর্স ইত্যাদি Horse ইত্যাদি। তো এখন প্রশ্ন হচ্ছে, অথচ আমাদের দেশে প্রচুর কিন্তু দুধের বোতল আছে, সেটি মাখা আছে, সেইটা কিন্তু খাচ্ছে না, খাচ্ছে কোনটা? ওই স্পিডটা। তো এখন এই যে কথাটা বললেন, আমাদের কিন্তু এই দিকে নজর দিতে হবে। আমার সন্তানকে আমি যে কোমল পানীয়র বোতলটা তুলে দিচ্ছি, এটা থেকে ভবিষ্যতে আমার সন্তানরা কিন্তু নেশার দিকে আগ্রহী হচ্ছে, ছোট বোতল কোমল পানীয় থেকে কড়া পানীয়তে যাবে, তারা কিন্তু মদে যাবে। আজকে আপনি গুগলের কথা বলছেন, গুগল আপনি দেখান, আমরা তো নিষেধ করি নাই, না, না। কোন বয়সে দেখাচ্ছেন? আপনি তো একটা ছেলে আমি দেখি যে ছোট বাচ্চা, তাকে আপনি ঢুকাই দিচ্ছেন। ভাত খাওয়ানোর সময় ছোট বাচ্চা জি, ভাত খাওয়ানোর সময় না, ঠান্ডা না, হাত শুধু দেওয়া ভাত কেন? না এটা খাওয়ানোর জি, সময় এমনি তাকে আপনি ছেড়ে দিছেন, সে কোথা থেকে কোথায় যাচ্ছে, সেটার থেকে কিন্তু এই সমাজ ঝুঁকিপূর্ণ। তেমনি আপনি এইটাতে বই না পড়ায়া যদি মানে প্রকৃত আমাদের পাঠাগারে বই পড়াতেন, জি, জি। তাহলে কিন্তু ওই ভয়টা থাকতো না, ছেলেরা হ্যাঁ, বিপদ মানে থেকে- এখানে মধ্যে আমরা আমার জি, বলেন। একটা প্রস্তাব জি, বলা বলেন। আসতে পারে, জি। সেটা হচ্ছে যে গুগল প্রযুক্তি থাকবে, হুম। প্রযুক্তি আরো নতুন নতুন আরো প্রযুক্তি আসবে, আসুক। কিন্তু প্রযুক্তি যাতে সঠিক ব্যবহার হয়। আমাদের দেশে যেভাবে চলছে, গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারপরে এখন হচ্ছে টিকটক, কি কি বলে, জি। এই একমাত্র টিকটক তো হলো টিকটকই, ওখানে ঢুকাই যায় না। কিন্তু আমাদের এগুলোর কারণে এইগুলোতে কিন্তু এবং যুব সমাজ যারা, তারা কিন্তু এটাতেই অ্যাট্রাক্টিভ বেশি। সরল ভাই এটাতে কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধটাও কিন্তু হয়ে যাচ্ছে। জি, তারপরে আমাদের যে একটা বন্ধন, দেখুন আপনার 5টা ছেলে মেয়ে বসে আছে পাশাপাশি জায়গায়, কেউ কারোর সাথে কথা বলছে না, কি সবাই ফোনটা চালাচ্ছে। জি, তার মানে জিজ্ঞেস করছেন, কুশল বিনিময় যে করবে, একটা যে সেটাও করতে হবে। সম্বন্ধন আছে যে ভাই কেমন আছেন, সালাম আলাইকুম, কখন এসেছেন, বসুন, চা খান, কিংবা আপনারা আসেন এখন, এই যে একটা পরিবার কেমন আছেন, কুশল বিনিময়টা এখন তারা করতে পারছে না। সম্পর্ক এখন কারোর সাথে কারো নাই। কারণ নেই, হ্যাঁ। তার ফোনটা তার আপন হয়ে গেছে। তাহলে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার থেকে শুরু করে, এবং এই ফোন দীর্ঘক্ষণ আপনি চালালে আপনার মস্তিষ্কে একটা চাপ পড়ে, হ্যাঁ হ্যাঁ ব্রেনে একটা চাপ পড়ে, এবং এই চাপটা তখন কি আপনার অন্য চিন্তাগুলো, অন্য কোষগুলো তখন নির্বিকার হয়ে যায়, কেন? ওইটা শুধু তখন কাজ করতে থাকে। আমরা চশমা ব্যবহার করতেছি 50 বছরে আসি, জি জি আর আমার ছেলে 20 বছর বয়সে চশমা ব্যবহার করে। কেন? হ্যাঁ। তাহলে এই যে এই যে এই যে তাহলে বুঝতে হবে যে আপনি আপনি কোথায় ছাড়ছেন, ওখান থেকে একটু আসেন, ফিরে আসেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে ওই যে বাল্বের কথা বললাম, জি এটা হচ্ছে যে আমার সাকসেসের কথা কিন্তু আমি বলতেছি, সেটা হচ্ছে এটা কিন্তু গুগলে সার্চ দিয়ে আপনি পাবেন ঠিকই, কিন্তু এত সুন্দর পরিবেশে আমি কিন্তু করতে পারবেন না, পুরো জীবনটা আপনি করতে পারবেন না যে উনি কিভাবে এটা আবিষ্কার করলো। আমি যেটা বলছি সাকসেস হবো আমি যদি মনে করেন আপনি এই যে একটা প্রতিষ্ঠানের পরিচালনা করতে চান, আপনার সম্পর্কে যখন আমি জানবো, সোনা ভাই যদি এটা পারে আমি কেন পারবো না, কিন্তু আপনার এই জীবনটাকে আমি গুগলে সঠিকভাবে করতে পারবো। প্লাস আমি যখন নিউ 10 তখন হঠাৎ করে একটা মানে উপন্যাস আমার ছিল, আমার যে উপন্যাসটা ছিল এটা হচ্ছে রাইফেল রুটি আবার, এই উপন্যাসটা আমি এক রাতে পড়ছি। আমি কিন্তু গুগলে এটা এক রাতে পড়তে পারতাম না। আমি এত সুন্দর লাগছে যে মানে ওটার উপন্যাসটার অর্থ হচ্ছে রাইফেল রুটি আওড়া, তার মানে
আপনার হলো রুটি খেয়ে শক্তি বাড়াতে হবে, রাইজেন দিয়ে প্রতিহত করতে হবে, আর আওরাত নিয়ে ফুর্তি হতে হবে। মানে ওই ইতিহাসে এটা কিন্তু মনে করেন যে পুরো স্বাধীনতার কাহিনী কিন্তু আমাদের পাইছি জন্য কিন্তু আমি এক রাতে আমি করছি, আমি কখন যে আমার রাত চলে গেছে আমি নিরোটে। তাহলে এই জন্য আমি যদি ওই জীবনীটা পড়ি, আপনার জীবনী বা সাকসেস যারা সাফল্যমণ্ডিত তাদের জীবনী পড়ি, তাহলে কিন্তু আমি সামনের দিকে আগে যাবো। আমি সরওয়াজানের কাছে জানতে চাই, এই যে উনি এক রাতে রাইফেল রুটি আওরত শেষ করেছেন, তো আপনার কি এরকম বই পড়ার নেশা, এই যে মানে কোনো স্মৃতি আছে কি? তাহলে কথাটা বলতে হয় যে আমি যখন হাই স্কুলে পড়ি, ক্লাস 8-এ যখন পড়ি, তখন থেকে আমার একটা অভ্যাস ছিল, আমি যদি শহরে যেতাম তাহলে আমি একটা খরচ করতাম, কিছু বই আনলাম, আমি একটা বই কিনতাম, 5 টাকা 10 টাকা করে বই কিনতাম। তারপরে যখন ক্লাস 9-10-এ উঠলাম, তখন পত্রিকা ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিন বেরোতো, চিত্র বাংলা, এইগুলো এটা কিন্তু আমি কিনতাম, পত্রিকা কেনার দরকার ছিল। আর এগুলো আমার সংগ্রহ ছিল অনেক। 85 সালে যখন আমার বাবা বাড়ি ছেড়ে আর একটা বাড়ি করলো, তখন আমার এই সম্পদগুলো সব নষ্ট হয়ে যায়। অনেক বই ছিল, অনেক আমার মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস ছিল আমার কাছে, ওই পাকিস্তান যুগের অনেক পত্রিকা ছিল আমার কাছে, বাংলা সব নষ্ট হয়ে গেছে। কষ্ট আর জীবনের ভিতরে বই আমি এখনো বই কিনি, এখনো এই বই কিনি, এবং আমি একটা চর্চা রাখছি, ফ্যামিলি যদি দেখেছি এডুকেটেড তাহলে আমি সেখানে বই পড়াতে, নাহলে পড়ানো পড়াতে। বাহ, ধন্যবাদ। জি, জি। আর একটু বলি এই যে সরওয়ার জাহান যে কথাটা বললেন, যে একটা সময় কিন্তু আমরা সবাই মানে বই সংগ্রহ করা বা বই কেনা, এটা আমাদের একটা শখ ছিল, এবং এটা আভিজাত্যের ব্যাপারও ছিল, কে কত বই সংগ্রহে রাখবে। আমি কিন্তু এটা করেছি, আমার কাছে অন্তত 1000 বই আছে, 1000 বিভিন্ন রকমের বই আছে। তো আমরা যে বই কিনতাম, এতে কি আমরা অপচয় করেছি বা এটা কোনো খারাপ দিক ছিল? নিঃসন্দেহে না, বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই যদি না পড়তাম তাহলে আজকে উদাহরণটা দিতে পারতাম না, মাফ করে দিন, লাইব্রেরি আমাদের প্রখ্যাত মনীষীর উক্তি, বই কিনে কেউ দেউলিয়া হয় না। হ্যাঁ। আচ্ছা, তারপর আপনি দেখেন বইয়ের বিষয়টা যেটা দেখেন, যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থের কথা চিন্তা করেন। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি যখন থাকবেন না কি হবে, জি। এই মুসলিম সমাজের বা এই সমাজের কি হবে? তখন তিনি সরাসরি জবাব দিলেন যে দেখো, যে কোরআন আর হাদিস থাকবে, দুটোই কিন্তু বই, যে দুটাই বই। উনি কিন্তু কাউকে ওসিয়ত করে নাই যে ও থাকবে ও থাকবে ও থাকবে না। এই দুটো আঁকড়ে ধরো, তোমরা ভালো থাকবে, সৎ থাকবে, এটাই তো কথা ছিল না। তাহলে উনি কিন্তু বইয়ের বিপক্ষে যায়নি, মসজিদ থেকে নিষেধ করেনি, কিন্তু বইকে আপনি যদি আজকে কোরআনকে আঁকড়ে ধরেন, বইকে আঁকড়ে ধরা হলো, আপনি হাদিসকে আঁকড়ে ধরেন, আঁকড়ে ধরা হলো নাকি? আচ্ছা, তারপরে আমাদের সামাজিক যে বন্ধনটা, সামাজিক যে অবস্থানটা আমাদের মধ্যে আছে, যেমন সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, অর্থনৈতিক উপন্যাস, আপনার পৌরাণিক কাহিনী যে সমস্ত আছে, এগুলো তো আমাদের জানার বিষয়, এগুলো কিন্তু বই থেকেই পাওয়া যায়। স্যার, আমি শিক্ষক মানুষ, জি বলুন। এবং প্রফেসর, আমার মনে হয় কি জানেন, জি বলুন। আমরা যে সমস্ত শিক্ষকের কাছে শিখেছি, পড়েছি, জি। তারা আসলে সমাজের একটা আদর্শ শিক্ষক। নিঃসন্দেহে, নিঃসন্দেহে, এখনো শিক্ষকদের শ্রদ্ধা রেখে আমি নিঃসন্দেহে চাই যে এখন যারা শিক্ষকতা করেন তারা কতটুকু জানেন, এটি কতটুকু জানলেওয়ালা শিক্ষককে আমরা নিয়োগ দিয়েছি। না, আমরা আপনি কি বলেন, এটা সরাসরি ভাবে আক্রমণ করার সুযোগ আছে কি নাই আমাদের? না, এখন না না, যদি না, কথা হচ্ছে ফ্যাক্টরি যদি খারাপ হয়, হ্যাঁ, তাহলে তার মাল উৎপাদন খারাপ হবে, সেই মালটা মানে পাবে না। ঠিক আছে। যারা মেধা তৈরি করবে, জি, তারা যদি জ্ঞানী না হয়, তাহলে তার স্টুডেন্ট কখনোই জ্ঞানী হবে। তো জ্ঞানী না হলে তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হলো কি করে? এই যে এখন অন্য বিষয়ে চলে যাবো। জি, জি। না, কথাটা বলতে হলো আর কি। হ্যাঁ। এটা আসে তো, কেন পিছিয়ে গেছে, পিছিয়ে গেছে কেন? না, এখানে সরকারের উদাসীনতা আছে কিনা, এই যে পাঠাগার গুলোকে? আচ্ছা, আমি এই কথা একটু বলি আপনি, সেটা হচ্ছে যে পাস্ট ইজ পাস্ট,
হ্যাঁ মানে নিয়োগ তো অলরেডি হয়ে গেছে। জি এখন আমি কি এই অদক্ষ জনশক্তিটা কি দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারি না? নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, সেজন্য আমরা যদি ভালো ট্রেনিং এর ব্যবস্থা করি। একটা বিষয় আমি বলি, আমি সায়েন্সের ছাত্র, ইতিহাস স্যারের বই পড়ছি, ইতিহাস স্যারের সবগুলোই থার্ড ক্লাস, পণ্ডিত মানুষ। মনে করেন যে মেট্রিক থার্ড ক্লাস, ইন্টারমিডিয়েট থার্ড, সবগুলোই থার্ড ক্লাস। অথচ আমি কিন্তু সার্টিফিকেটের কথা বলি না, আমি জ্ঞানের কথা বলছি। না সেটা না, আমি না, সেটা বলছি ঠিক আছে। না, জ্ঞানের কথা। আমি ওই প্রসঙ্গে বলতেছি যে আমরা যদি যারা অলরেডি নিয়োগ হয়ে গেছে আমরা যদি তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাটা করি, এটা করতে গেলে কিন্তু বই পড়তে হবে। না না সেটা যেহেতু আছে। হয়ে গেছে বিষয়টা। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে জায়গাতে, সেটা হলো যে প্রজন্মকে আবার বইয়ের দিকে নিয়ে আনতে হবে। হ্যাঁ। সরকার, আপনি প্রথমে বলেছিলেন যে প্রতিটা স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে লাইব্রেরিয়ান আছে। আচ্ছা। তার কাজটা কি এটা আপনি বলেছেন, হাজার হাজার টাকা বই কিনে আমরা তালাবদ্ধ করে রেখেছি। এটার উদ্দেশ্য কি? দ্বিতীয় হচ্ছে যে শুধু কি আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক নির্ভর হবে? পাঠ্যপুস্তক নির্ভর হলে তো শুধু সার্টিফিকেটের জন্য পড়ছে, মেধা, জ্ঞান, চিন্তা, চেতনার ক্ষেত্রকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের কি উদ্যোগ নেওয়া দরকার এই বিষয়টার উপর? এটি হচ্ছে যে সাহিত্যে আমাদের বর্তমান সামাজিক যে প্রেক্ষাপটটা গেছে, এখানে দুটো ধারা প্রবাহিত হয়ে গেছে। একটা হলো আপনি যেটা বললেন যে সার্টিফিকেটের কথা, পাশের জন্য পাস করবো, উচ্চশিক্ষা করতে হবো, চাকরি পাবো, সার্টিফিকেট। কিন্তু এখানে সীমাবদ্ধ যদি আমরা রাখি, তাহলে আমরা একটা অঙ্গহানির মতো হয়ে যাবে। মনোবিকাশটা হবে না। মনোবিকাশটা কখন হবে? ধরুন আপনি একটা অঙ্ক করলেন, আপনি করার পরে আপনাকে হয়তো ক্লান্ত ভালো লাগতেছে না, বা হয়তো একটা অফ টাইমে আসবো, বাড়ি থেকে এসছেন, আপনি একটা উপন্যাস, নাটক, গল্প, কবিতা করলেন। আমার এটা মনে পড়ে এরকম যে আমি যখন হাই স্কুলে পড়ি, মানে 8-10 দিকে, তখন আমার প্রচন্ড শখ জসিমউদ্দিনের এই কবর কবিতা, প্রচন্ড শখ। এটা একসময় খুব জনপ্রিয় কবিতা ছিল। আমি এখনো এই আপনার গুগলে এখনো আমি এই কবিতা শুনি। বাহ, বাহ। যখন আমি আর কাজী নজরুল ইসলামের কারণ জি, 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 উদ্দীপনা। কারণ এই লোক হ্যাঁ, হ্যাঁ, এটা যদি আমি না করবো, এরকম করতে পারি। তা এটি কিন্তু আমি খুব ভালো ছাত্র না হলেও মানে ওই প্রতিষ্ঠানের জন্য কিন্তু ভালো ছিলাম। আমি খুব ভালো না হলে ওই যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, সেই প্রতিষ্ঠানে কিন্তু মানে আমি 1 থেকে 2 এর মধ্যে সবসময় থাকতাম। আচ্ছা, এটা কিন্তু আমার নিজের বিষয়। তাহলে আমি কিন্তু আমার পাঠ্যসূচির বাইরেও কিন্তু ওই গল্প, নাটক, উপন্যাস লেখা এবং পড়ার উপর কিন্তু আমার একটা ঝোঁক ছিল। তাতে কিন্তু আমার উপকার হয়েছে, ক্ষতি হয়নি। তাহলে আমার পর্যবেক্ষণ যদি বইমুখী করি, তাহলে নিঃসন্দেহে তাদের মনোবিকাশটা না না, বইমুখী কে করবে? সেটি সেই দায়িত্বটা কার? না, এই দায়িত্বটা সবাইকে নিতে হবে। প্রথমত হলো যে অভিভাবকের মনোবিজ্ঞানটাকে শেষ করতে হবে। না এখানে অভিভাবকদের না, এখানে একটা কথা বলি, লেখকরা কিন্তু এখনো বই লিখছেন, নিঃসন্দেহে প্রকাশকরা এখনো বই প্রকাশ করছেন, নিঃসন্দেহে পাঠকরা বা স্কুল কলেজ প্রতিষ্ঠান বই কিনছে, জি। কিন্তু বই শুধু তালাবদ্ধ থাকছে, এখানে পড়ছে না। তাকে মানে তার ভিতর উদ্দীপনা জাগানোর দায়িত্বটা কার? শুনুন, প্রথম সংকটটা হচ্ছে অভিভাবককে দায়িত্ব নিতে হবে। কারণ তাদেরকে কলের মানুষ বানানো থেকে ব্যাক করতে হবে। তা আমার ছেলেকে আমি ঘুম থেকে ওঠাবো, ড্রেস আপ করবো, নাস্তা করে দেবো, আবার সাজায় দেবো, প্রাইভেট দেবো, ওখান থেকে স্কুলে দেবো, ওখান থেকে কোচিং এ দেবো, রাত 10টা পর্যন্ত আবার ছাত্রীরা পড়াবে, চলে আবার ঘুমাবে, তখন এর কোনো চিন্তা নেই। অর্থাৎ কলের মানুষ বানিয়েছি আমরা তখন থেকে কিন্তু বইটা আমাদের কাছে অর্থাৎ পাঠ্যসূচিটা সেখানে আছে, কিন্তু মনোবিকাশের জন্য যে পথটা আছে এটি নেই। বরঞ্চ এমনও জায়গা দেখা গেছে যে বাচ্চারা যদি কবিতা পড়ে, গান, গল্পের দিকে ঝুঁকে, তখন বাবা মারা অসন্তুষ্ট হয়, সেখান থেকে প্রেরণা আসার চেষ্টা করে। আপনি দেখবেন খুঁজে যে একটা সময় কিন্তু স্কুলগুলোতে প্রতি বৃহস্পতিবারে অর্ধেক ক্লাস হওয়ার পরে গানের কিংবা নাটক কিংবা কবিতা, এটা হতো প্রাইমারিতে আমরা পড়েছি। এটা কিন্তু হতো। কেন উপজেলা পর্যায়ে আছে, মনে আছে আপনার? জি, জি, জি। উপজেলা পর্যায়ে রচনা পর্যায়ে। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। ঠিক কি? জি। আমি একবার ফার্স্ট ছিলাম থানা পর্যায়ে, একবার সেকেন্ড ছিলাম। আছে কি এখন এটা? এটা তো নাচের মেলার বিকাশটা ঘটবে, না, এই সরকারকেও কিন্তু দায়িত্বটা নিতে হবে, এটা কিন্তু সরকারকেও নিতে হবে। নিঃসন্দেহে। লুৎফর রহমান কবি, আমাদের লুৎফর রহমান সাহেব, আপনারা কলেজে পড়ান, জি।
বা আমরা যখন ছোট, স্যাররা কিন্তু আমাদের এগুলো বিষয় দেখতেন, যেমন এই দাঁড়িয়ে পেশাব করা যাবে না, সালাম দিতে হবে, আদাব কায়দা এগুলো মানতে হবে, বই পড়া, খেলাধুলা সব বিষয়ে তাদের একটা নজর ছিল যে শুধু আমি ছাত্র তৈরি করব না, আমি মানুষ তৈরি করব। তো মানুষ তৈরি করার জন্য লেখাপড়া করতে হবে, বেশি করে পড়তে হবে। এটি কিন্তু যে শিক্ষকরা করেছে। শিক্ষক মানুষ তৈরি করার কারিগর, এবং জি। দ্বিতীয় পিতা হিসেবে আমাদের হায়াত মামুন সাহেব কিন্তু বলে গেছেন যে যে দ্বিতীয় পিতা কিন্তু শিক্ষক, তাই নাকি? আচ্ছা, তাহলে দ্বিতীয় পিতা যদি হয়, প্রথম পিতা তিনি কিন্তু তাকে চক্ষুদান করতে পারেননি, না। জন্ম দিয়েছেন বলে। শিক্ষক তার চক্ষুদান করেছেন, চোখটা খুলে দিয়েছেন। এখন যদি এই চক্ষুদান না করতে পারেন, আমি যদি জাহেল থাকি, আমি যদি গাফেল থাকি, তাহলে কিন্তু এই দায়টা শিক্ষকের উপরে বর্তাবে না, সেটাই বলতে চাচ্ছি। বর্তাবে। কেননা শিক্ষক দায়ী নিয়েছেন যে একজন মানুষকে আদর্শবান করে গড়ে তুলবে, একজন ছেলেকে বড় করবে, আদর্শবান করে তুলবে। এখন হলো যে প্রশ্ন হচ্ছে এরকম যে পরিবার থেকে ছেলেরা আসলে কিছুই নিয়ে আসে না। ধরুন আপনার পরিবারে বা আমার পরিবারে আমার মেয়েকে যদি আমি সালাম দিয়েছি, আমি আরেকবার গেলে আমার মেয়েটা আমাকে উল্টো সালাম দেয়, আসসালামু আলাইকুম বাবা। আচ্ছা, ও আমার কাছে শিখলো। তাহলে আমি যদি কখনো ওকে সালাম না দিতাম, আমি যদি বলতাম যে মা আমি সিগারেট খাবো, ব্যবসা দিত, তাহলে কিন্তু তার মানসিকতা আপনি আপনাদের শিক্ষা করেন, এখন যে শিক্ষাটাকে আমরা তো হলো ব্যবসায় হিসেবে, বাণিজ্যিক বাণিজ্যিক হিসেবে, না। আপনি কেমন করে আপনার ছেলেকে আপনার প্রজন্মকে আপনি বই পড়াচ্ছেন? না, এটা তো আপনি 1 ঘন্টা নিয়ে আমাকে প্রাইভেট পড়াচ্ছেন, না, নিঃসন্দেহে আপনি 1 ঘন্টা নিয়ে প্রাইভেট পড়াচ্ছেন নির্দিষ্ট একটা সাবজেক্টের উপরে। জি। আপনি অঙ্কের টিচার খালি অঙ্ক পড়াবেন, জি। আপনি বাংলা টিচার খালি বাংলা পড়াবেন, আর আমি গার্জিয়ান, আমি অভিভাবক, আমি চাষা মানুষ, জমি চাষ করে ফসল ফলে টাকা আনতে বছর আপনার কিনে দেবে 1 ঘন্টায় 500 টাকা। এটি যে হ্যাঁ, এখান থেকে এটা সরে হচ্ছে আসেন তো। না, এখান থেকে সরে আসেন না, এই শিক্ষক জায়গায় না, শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের মূল মানসিকতাটা আমি মনে করি শুধু অভিভাবকদের এবং মূল তাদের মানসিকতা। দায়িত্ব আছে। কারণ আমরা গ্রামে যারা বাস করি, আমরা কি সাধারণ মানুষ, কিছু মানুষ, আমাদের অত লেখাপড়া নেই। আমরা বই পড়তে যাই না, আমার নিজের নাম লিখতে জানি না, টিপ দিই। আমার ছেলে বিয়ে পড়ে, আমি টিপ দিই। ওই ছেলে যদি আমাকে বলে যে আপু আমার 4টে বই কিনতে হবে, কি বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, তাহলে তো আমার কোনো কথা বলতে গেছি। না, কিন্তু এটা এটা তো আপনারা ভেঙে দেবেন। নিঃসন্দেহে শুনেন যে যে জায়গাটা আপনি বলছেন যে শিক্ষকদের কাছে তার আপনার সন্তান কতক্ষণ থাকে? বেশিক্ষণ না, 12 ঘন্টা থাকে, 8 ঘন্টা থাকে। আচ্ছা, আপনার কাছে কতক্ষণ থাকে? আমার কাছে বেশিক্ষণ থাকে না। আপনার যে টাইমে থাকা সেটা কিন্তু আপনার কাছে থাকে। যে জায়গাটায় আপনি 10টা টু 4টা পর্যন্ত থাকেন, 8 ঘন্টা নাকি? হ্যাঁ, ওই একই কথা। না, 10টা যখন থাকে, 10টা থেকে 4টা। 12টা। না, বাড়ানোর পথে আপনি যদি সব বেশ সাথে যদি প্রাইভেট দিয়ে হয় না, কিন্তু 10টা থেকে 4টা কয় ঘন্টা হয়? কোনো শিক্ষক কয় ঘন্টা হয়? না, না, আমি শুনুন, আপনি কথার কারণ ওটা মাইন্ডে নিন না, 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 না। কারণ আমি যখন আমার তো শিক্ষককে পড়াইছি, নিঃসন্দেহে। আজও আমি বিদ্যুৎ দিকে চলে গেছি। স্যার বলেন, আমার সামনে যদি এখন পড়া, আমার মোটরসাইকেল আমি পারি না, আমি পারি না। কেন? এই শিক্ষাটা তারা আমাদেরকে দিয়েছে। নিঃসন্দেহে দিয়েছি, এখন তো হবে। এখন আমি যদি শিক্ষক হই, আমার ছাত্রের সাথে সাথে যদি আমি সিগারেট টানি, না, এটি তো তাহলে কি হবে? এই আমার ছাত্রের সাথে যদি বসি আমি সিনেমা দেখি, এই জায়গাটা তাহলে কি হবে? এই জায়গাটা কি একদিনে তৈরি হয়েছে? না, এই জায়গাটা না না, এই যে অধ্যাপক সাহেব, জি। দুটো জিনিস, আমরা কিন্তু 2-3 পাস ছাড় পাইছি, যে কিন্তু তাদের মধ্যে আদর্শ ছিল নিঃসন্দেহে। এবং তারা ভাবতেন যে এই সন্তানগুলো আমার, জি। এই সন্তানটাকে জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত গাইডলাইন দেওয়ার দায়িত্ব আমার। জি। আজকে কিন্তু সেটা হচ্ছে না। না। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রজন্ম বই থেকে বহু, জি। তাদেরকে ফিরিয়ে আনার কি উদ্যোগ। আমাদের হাতে বেশি সময় নেই, তো আমরা জানি যে বই হচ্ছে জ্ঞান ভান্ডার, নিঃসন্দেহে। বই হচ্ছে বন্ধু, জি। ন্যায় নীতি আদব আচরণ শেখার একটা আমার বড় জায়গা, হ্যাঁ। আমার আশ্রয়। জি। আজকে পীরগঞ্জে সরওয়ার জাহান কিছুক্ষণ আগে বলেছেন যে পাবলিক লাইব্রেরি থাকলে জি, 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 জি। শুধু পাবলিক লাইব্রেরি না, অনেক সংগঠনই কিন্তু পীরগঞ্জ থেকে বিলীন হয়েছে। শুধু পীরগঞ্জ না, গোটা পুরো দেশ দেশে থেকে। সংগঠনগুলো চলছে না, জি। সংগঠনগুলো। অথচ এক সময় সংগঠনগুলোকে কিন্তু কালচারাল জিনিসগুলো জি, জি, বেশি জি। হচ্ছে। এবং তারাই মানবিক দায়িত্ব- মূল্যবোধের বিষয়, আলোচনা, বিতর্ক, নানান বিষয় তারাই আয়োজন করতো। জি, জি। তো এখন আমরা যেটা চাচ্ছি,
আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের মাদ্রাসা, এগুলোতে যে পাঠাগার আছে এগুলো চালু করা দরকার। এবং আমরা অনুরোধ জানাবো আমাদের শিক্ষকদের কাছে, বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের কাছে, যে আপনার যে লাইব্রেরিটা আছে ওর যে বইগুলো উই পোকা খাচ্ছে, এই বইগুলোকে রক্ষার জন্য উদ্যোগ নেওয়া দরকার। আর একটা জিনিস আপনার কাছে বলবো, এটা আমরা সবাই আপনারা মত দেবেন, যে আমি যেমন আবেদনটা রাখছি যে আমাদের সন্তানদের হাতে বই তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হোক। তো সিরাজুল ভাই, আপনি বলেন, আপনি আজকে এই আলোচনাটাকে কি আহ্বান জানাবেন সমাজের প্রতি, স্কুল কলেজের টিচারের প্রতি, লাইব্রেরিয়ানের প্রতি, এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। এই বিষয়টা হচ্ছে যে প্রজন্ম বই থেকে বহু দূরে, কিন্তু এটা বেশিরভাগ দায়িত্বটা কিন্তু শিক্ষকের ওপরেই পড়ে, কারণ ওনারা যারা গাইডলাইন দিবে ছাত্ররা কিন্তু ওটাই বেশি ফলো করে। আমাদের কথা চাইতে বেশি, আমাদের কথা চাইতে বেশি। মনে করেন আমার বাচ্চা পড়তে জানে, এটা কথা বলছে না আমি এখন এই কাজ করবো, স্যার আমাকে এটা দিছে। আমার স্কুল জীবনের কথা আমি বলি, আমি রায়পুরে অবশ্য কিছুদিন লেখাপড়া করছি, যে ওখানে একজন শিক্ষক ছিল, ওনার কালো করি, আব্দুল রৌফ নাম, কিন্তু আমরা ব্যঙ্গ করি, বুঝি নেই, কালুঘর মাস্টার বলতাম। আমি সর্বপ্রথম তার সাবজেক্টটা পড়াশোনা করতাম। কেন করতাম? কারণ ওই সাবজেক্ট যদি আমি না পড়ি তাহলে আমার প্রচন্ড মারবে। প্রথম গুরুত্ব দিতে কোথায় যায় না, আগে ওটা কিন্তু গুরুত্ব দিত। আর এখন কিন্তু মুসলিম ভূগোল, কিন্তু উনি এখনো জীবিত আছে, আর উনি কিন্তু ভূগোল। তারপরে ওনার পড়া করতাম পর্যায় করবে, যে যে শিক্ষক যেরকম আমরা সেরকমই হচ্ছে, পড়াটা কিন্তু সেরকম করতাম। এখন বিষয়টা হচ্ছে যে ভূমিকাটা কিন্তু ওই দিকেই আসে। তারা যদি ওনার সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, সন্দেহ স্যার আছেন, ওনারা যদি বই পড়ার ব্যবস্থাটা করেন, প্রযুক্তি নির্ভর হয়েছে, কারণ ভার্সিটি তো প্রযুক্তি নির্ভর। কিন্তু আপনি একটা বক্তব্য দিচ্ছেন, ছাত্র আসতেছে না, উনি মনে করেন বক্তব্য দিয়ে অনলাইনে ছাড়িয়ে দিলেন। আমার মেয়ে ভার্সিটি পড়ে কি বাবা তোমার কোনো বই নাই, বলে আব্বু যে স্যার যারা বক্তব্য দিচ্ছে অনলাইনে দিচ্ছে, আমি ওটা সংগ্রহ করি, আমি এখন পড়ি। তাই হচ্ছে, এটা কিন্তু হচ্ছে। কিন্তু এখানে আমার বই মানে প্রজন্মকে বইয়ের দিক ফিরে আনতে মানে প্রত্যক্ষ ভূমিকা আমরা শিক্ষকদেরই পালন করতে হবে। জি, ধন্যবাদ। সরওয়ার জাহান, আপনি ওই আলোচনাটা থামিয়ে রেখেছেন, সেটা হলো পীরগঞ্জে পাবলিক লাইব্রেরি ছিল। এইটা 84 সালের দিকে তখনকার যে প্রেসিডেন্ট বা সামরিক বাহিনীর প্রধান জিয়াউর রহমান প্রায় 50,000, পরে 50,000, 1 লক্ষ টাকা দিয়েছিলেন। সেই লাইব্রেরিটা কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু ছোটবেলায় প্রচুর কবিতা পড়েছি, অনেক কবির আমরা নাম জানতাম। এখনকার ছেলেমেয়েরা কবিতা পড়ে না। তারপর হচ্ছে আবৃত্তি হতো, একটা বিষয় থাকতো, আবৃত্তি প্রতিযোগিতা, সেগুলো হচ্ছে না। তো সরওয়ার জাহান কি মনে করেন যে ডিজিটাল যুগে আবার পাবলিক লাইব্রেরির দরকার আছে, বা কবি, কবিতা, আবৃত্তি এগুলো প্রতিযোগিতা অনুষ্ঠানের দরকার আছে? আপনি কি মনে করেন? শেষ করবেন। ডিজিটাল যুগ বলেন আর অত্যাধুনিক ডিজিটাল যুগ বলেন, যেটাই বলুন না কেন, আপনি পিতার পরিচয় ছাড়া সন্তান যেমন চলতে পারে না, পরিচয় দিতে পারে না, একইভাবে আমি মনে করি আপনি যে ডিজিটাল বলেন, যে প্রযুক্তি বলেন না কেন, আপনার বইয়ের কোনো বিকল্প নেই। বই আপনাকে পড়তে হবে, বই পড়ার দিকে আপনাকে ফিরাতে হবে। এটা যদি আমরা ফিরাতে না পারি, আমাদের প্রজন্ম ধ্বংস। কিভাবে ফেরানো হবে? ফেরানোর পথটা কি, কৌশল? এখন তো কেউ বই পড়তে চাচ্ছে না। সরকারের তো সেই উদ্যোগ আছে। কি উদ্যোগ আছে? কেন, এটা আমার শিক্ষক সাহেব বললেন যে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি আছে, সেটা ব্যবস্থাপনা পরিষদ কি করতেছে? শুধু সরকারের ঘাড়ে জড়িয়ে দিতে হবে না। সরকার এটা করার জন্য, ছাত্রদেরকে বই পড়ার জন্য বই কেনার টাকা দিচ্ছে, বই সরবরাহ দিচ্ছে, সেখানে একজন শিক্ষক দিয়েছে, আবার আর একজন দিচ্ছে সহকারী, 2 জন যাচ্ছে, কিন্তু সেই লাইব্রেরির সঠিক ব্যবহারটা হচ্ছে না। সঠিক ব্যবহারটা হচ্ছে না। সঠিক ব্যবহারটা নিশ্চিত করার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনার একটা পরিষদ আছে, তারা কি করে? এই পরিষদগুলো নিয়েও কিন্তু কথা আছে, কথা বলতে গেলে অনেক কথা আছে। পরিষদ যদি, পরিচালনা পরিষদ যদি ঠিক হয়, স্কুলের প্রধান যদি ঠিক হয়, তাহলে কিন্তু আপনি দেখেন যে শুধু আমাদের পীরগঞ্জগুলো নয়, গোটা দেশে নেই, শহর বন্দরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু তাকে মেনে চলে, এটা করে।
শহরের মধ্যে শিক্ষক গ্রামের নজরদারি আছে। গ্রামের গুলো দেখবেন যে হাই স্কুলের ছাত্রদের দিয়ে মাদ্রাসা ভর্তি করাইছে, আই পাস করা ছাত্র দিয়া দাখিলি পরীক্ষা দেওয়া দিছে, এইরকম করে করে শিক্ষা প্রতিষ্ঠান সব টিকায় রাখা হয়েছে। যে সেখানে আপনি এসে ভালো কি আশা করবেন? না না, এটা তো অনিয়ম। আপনি যেটা এই বললেন এই এটা হচ্ছে এই এই অনিয়মটা প্রতিরোধে সরকার এগিয়ে আসতে হবে। যে সরকার থেকে এসেছে। বাস্তব ধর্মে আইন নিতে হবে, বাস্তব ধর্মে পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ। আর একটা বিষয় বলছে দেখেন, আমাদের পীরগঞ্জ যেহেতু আমার পীরগঞ্জটাকে আবদ্ধ ধরি, ওরা দেশের কেন্দ্র পীরগঞ্জ ছিলেন। আপনি আমি যখন আমরা হাই স্কুলের ছাত্র ছিলাম, প্রাইমারি ছাত্র ছিলাম, তখন কিন্তু আমরা সাম্য খেলা বার করেছি। আপনি সকাল শিশু কিশোর সংগঠন করেছেন, তখন যারা গড়ে উঠছে তারাই দেখেন আজকে কোনো না কোনো ভাবে নেতৃত্বে আছে, নেতৃত্ব কর্তৃত্বে তারাই কিন্তু আছে। পরবর্তী জেনারেশন দেখান তো একটা জেনারেশন কিন্তু গ্যাপ হচ্ছে। সাজু, আমি এই জায়গায় যে কথাটা বলতে চাইছিলাম যে আপনি কিন্তু শুধু পত্রিকার সংগঠন নন, আপনি শিশু কিশোর সংগঠনের ভালো সংগঠন করে এই আপনাদের আপনার সকাল শিশু কিশোর সংগঠন, এই সাম্য খেলা ঘর আসো, এগুলো আসলে আমরা যখন বড় হয়েছি, আমরা এখন গার্জিয়ান, আমার মনে হয় যে আমাদের এই পদক্ষেপ নিয়ে আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ যারা পীরগঞ্জে, তারা পীরগঞ্জের ভবিষ্যৎ, তাদেরকে গাইড দেওয়ার জন্য আমার মনে হয় যে এই শিশু কিশোর সংগঠনগুলো ধন্যবাদ। এই ব্যাপারে হয়তো আগামীতে আমরা এই বিষয়ের উপর আরেকটা আলোচনা করতে পারি। এখন লুৎফর রহমান সাজু, আপনি বলেন, এই আপনি তো শিক্ষক, আপনি ছেলে মেয়ে পড়ান, আপনার কলেজের ছেলে মেয়েরা বই পুস্তকের দিকে কতটুকু বলে মানে আকর্ষিত জানি না। তো আমরা কি উদ্যোগ নেব, মানে যে সুশীল সমাজের আমরা যারা আছে, আমাদের কি উদ্যোগ নেওয়া উচিত, শিক্ষকদের কি নেওয়া উচিত, আপনি যদি যুক্ত করেন? আমার এটা ব্যক্তিগত অভিমত, আমি যতটুকু আমার প্রতিষ্ঠানে জানি বা পাশাপাশি প্রতিষ্ঠানে জানি, আমরা শিক্ষকদের প্রথম কথাটা বলি, সরলভাবে বললেন যে আমরা বিদ্যালয়ে যে যতটা অন্য কথা বলি, অন্য আলোচনা করে সময় কাটাই, বই এই মনে করেন যে আমার ডিপার্টমেন্টে নতুন একটা কি বই আসলো, কি বই বেরোলো, নতুন কোন যুক্তিতে বেরোলো, এই আলোচনাগুলো করার আমাদের কোনো সুযোগ থাকে না। কি আলোচনা হবে ওখানে? হয়তো ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক আলোচনাগুলো করে তাদের ক্লাস ঠিক করে নিয়ে তাদের মতো তারা চলে যায়। অর্থাৎ ছেলেমেয়েদেরকে যে কোনো একটা দিকনির্দেশনামূলক যে তাদের একটা গাইডলাইন যেটিকে বলা হয়, এটি আমার মনে হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকেও আমরা সেভাবে আমাদের কাছে কখনো আসে না। যে গাইডলাইন কি যে ছেলেমেয়েরা আজকে কি করবে, আজকে 5টা ক্লাসে করে আমাদের একটা, কিংবা বছরে দেখা গেল যে আজকে একটা পহেলা বৈশাখ, কিংবা আপনার 16 ডিসেম্বর, 26শে মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী, তারপর রচনা প্রতিযোগিতা করা হলো, এই বাচ্চারা সবাই আসলো, সবাই আলোচনা করলো, একটা আমরা ছোট কলম হলো, একটা পুরস্কৃত করলাম। যে তাহলে কি হতো, যে একটা পড়ার দিকে বা সৃজনশীলতার দিকে কিন্তু একটা ঝোঁক তৈরি হতো। আপনার মনে করেন যে একটা সময় কিন্তু স্কুলে ঝোঁকগুলো ছিল, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, খেয়ে হয়ে গেছে, ওটা আমাদের মনে হয় যদি ফিরে আসে, আমরা যদি সকলেই চেষ্টা করি, একার পক্ষে সম্ভব নয়। এটা আপনি বারবার বলতেছিলেন যে গভর্নিং বডি বা যারা আছেন তাদেরও একটা প্রয়োজন আছে। হ্যাঁ, তারা যেটা পলিসি মেকারিং করে প্রতিষ্ঠান সেভাবেই চলে। তারা যদি প্রিন্সিপাল যদি বলে যে প্রতি বৃহস্পতিবার কিংবা মাসের শেষ একটা দিনে এখানে বই পড়ার প্রতিযোগিতা হবে, যেমন আমাদের সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার জন্য কিন্তু একটি প্রতিযোগিতামূলক অবস্থান করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিন্তু আপনারা খুলনা দেখেন অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু আমরা হয়তো শিশু প্রতিষ্ঠান যেগুলো আছে বা মাধ্যমিক, তারা হয়তো কিছুটা করতে পেরেছে, ইউনিভার্সিটি বা কলেজের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এইভাবে আমরা করতে পারিনি। এইভাবে করা উচিত ছিল আমাদের, কারণ এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বই পড়ার প্রতি যেন সকলের ঝোঁক আসে, বই যেন নিত্য সঙ্গী হয়, এবং বই যেন আমাদের দুঃসময়ের কাণ্ডারি হয়ে দাঁড়ায়। আমাদের যে কোনো দুঃসময়ে ক্লান্তি জন্য বই একটা পাশে পাই, একটা আদর্শ বই থেকে, এটা আদর্শ ভুবন, আদর্শ পৃথিবী যে আমাদের সামনে থাকে, আমরা তার মধ্যে ডুব দিতে পারি, নিজেকে আত্মগোপন করতে পারি বইয়ের মধ্যে, এরকম যেন হয়ে ওঠে সে কামনায়। জি, ধন্যবাদ। আজকে আমরা এই আলোচনা করলাম, এই আলোচনা আরো ব্যাপকভাবে করা দরকার। আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে আমরা অন্য কোনো বিষয়ের সাথে এই বিষয়টিকে যুক্ত করব। আপনারা কষ্ট করে এসছেন, এজন্য বিকে টিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমি
আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে যে অনুষ্ঠানে আবারও ডাকা হবে সেই অনুষ্ঠানে আপনারা স্বেচ্ছা করে আসবেন, তাতে যাতে লাভ হবে। আর আজকের যে আলোচনা প্রজন্ম বই থেকে বহুদূরে, এক্ষেত্রে সরকারের প্রতি আহ্বান থাকবে যে আমরা হয়তো আবেগে অনেক কথা বলছি, অনেক বিষয় নিয়ে আমরা আবেগ আপ্লুত হচ্ছি যে আমাদের সন্তানরা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই গ্রাম পর্যায়ে থেকে আমরা কিন্তু অনেক জিনিস লক্ষ্য করছি যেখানে সন্তানরা বিপদগামী হচ্ছে। তাদেরকে ফেরানোর জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আবার বই পড়ার ব্যবস্থাটি করা দরকার। এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রধান শিক্ষক, অধ্যক্ষ যারা আছেন, বাংলা বিভাগের যারা লোক আছেন এবং আমাদের শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, তারা যদি উদ্যোগ নেন তাহলে দেশ জাতি লাভবান হবে, প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো, নতুন পথে পরিচালিত করতে পারবো। আজকে এখানেই আজকের আলোচনার সমাপ্তি টানছি। আপনারা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে অনুরোধ করছি যে বিকে টিভিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আপনি মন্তব্য লিখুন, আরও কিছু জানতে চাইলে আমাদেরকে লিখুন, আমরা অবশ্যই আপনাদের সেই কথাগুলো আলোচনা করব, জানানোর চেষ্টা করব। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে, আবার উপস্থাপনায় আসবো আমি নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।